2011 সালের 2রা মে পাকিস্তান তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঘড়িতে 1টা বেজে কয়েক মিনিট। অ্যাবোটাবাদ শহরের নিস্তব্ধতা ভেঙে আকাশে উদয় হয় দুটি ব্ল্যাক ওক হেলিকপ্টার। তাদের লক্ষ্য ছিল একটি বিশাল পাঁচিল ঘেরা 3 তলা বাড়ি। এই বাড়ির ভিতরেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মার্কিন নেভি সিল খুঁজছে এক ব্যক্তিকে, যার মাথার দাম ধরা হয়েছিল প্রথমে 25 মিলিয়ন এবং পরে $50 মিলিয়ন। তিনি ছিলেন এমন এক ব্যক্তি যিনি এক আঙুলের ইশারায় বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোকে কাঁপিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন এক কোটিপতি ঘরের। তিনি আর কেউ নন, তিনি ওসামা বিন লাদেন, আল কায়দার প্রতিষ্ঠাতা এবং আধুনিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত নাম। ওসামা বিন লাদেনের জন্ম 1957 সালের 10ই মার্চ সৌদি আরবের রিয়াদ শহরে। তিনি কোনো সাধারণ পরিবারে জন্মাননি। তিনি জন্মেছিলেন সোনার চামচ মুখে দিয়ে। তার বাবা মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন ছিলেন একজন ইয়েমেনি বংশধর। তিনি ইয়েমেনের হাদরামাউত থেকে সৌদি আরবে এসেছিলেন। মোহাম্মদ বিন লাদেন ছিলেন কঠোর পরিশ্রমী। তিনি নিজের দক্ষতায় গড়ে তোলেন সৌদি বিন লাদেন গ্রুপ, যা ছিল সৌদি আরবের সবচেয়ে বড় নির্মাণ কোম্পানি। তিনি এতই সফল ছিলেন যে সৌদি রাজপরিবারের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ওসামা বিন লাদেনের পরিবার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থেকে প্রায় $5 বিলিয়ন আয় করেছিল। মোহাম্মদ বিন লাদেনের মোট 54 জন সন্তান ছিল। ওসামা ছিলেন তাদের মধ্যে একজন। ওসামার মা ছিলেন সিরিয়ান, নাম হামিদা আল আত্রাস, যাকে আলিয়া গানিম নামেও ডাকা হতো। তিনি ছিলেন মোহাম্মদ বিন লাদেনের 10ম স্ত্রী। কিন্তু ওসামার জন্মের কিছুদিন পরেই তার বাবা ও মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ছোটবেলায় ওসামা তার সৎ ভাই বোনদের সাথে একটি নতুন পরিবারে বড় হন। বাবার মৃত্যুর পর তিনি উত্তরাধিকার সূত্রে প্রায় $25 থেকে $30 মিলিয়ন মালিক হন। তখন কে জানতো বাবার এই রেখে যাওয়া অঢেল সম্পত্তি একদিন ব্যবহৃত হবে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরিতে। ওসামা বিন লাদেন ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত ধর্মপ্রেমী। 1968 থেকে 1976 সাল পর্যন্ত তিনি জেদার অভিজাত আল ছাগের মডেল স্কুলে পড়াশোনা করেন। তার সহপাঠীরা তাকে বর্ণনা করেছেন একজন অত্যন্ত লাজুক, নম্র এবং কঠোর পরিশ্রমী ছাত্র হিসেবে। এরপর তিনি ভর্তি হন কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি অর্থনীতি এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেন। কেউ কেউ বলেন তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি নিয়েছেন, আবার কারোর মতে তিনি পিপল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়েছেন। তবে ডিগ্রির চেয়ে বেশি বিশ্ববিদ্যালয় জীবন তার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল ধর্ম এবং জিহাদের প্রতি ধারণা। অবাক করা বিষয় হলো, তরুণ ওসামার শখগুলো ছিল বেশ আধুনিক। তিনি কবিতা লিখতে পছন্দ করতেন। প্রিয় ব্যক্তি ছিলেন মাল্টফিল্ড বার্নার্ড, মন্টগোমারি এবং শার্ল ডে গোল। কালো ফাহল ঘোড়া ছিল তার খুব পছন্দের। আর হ্যাঁ, তিনি ফুটবল খেলতে ভালোবাসতেন। বিশেষ করে ইংলিশ ক্লাব আর্সেনালের ভক্ত ছিলেন তিনি, এবং মাঠে তিনি খেলতেন আক্রমণাত্মকভাবে বা স্ট্রাইকার হিসেবে। কিন্তু এই সাধারণ শখগুলো তাকে আটকে রাখতে পারেনি। বিশ্ববিদ্যালয়ে থাকাকালেই তিনি মুসলিম বন্ধুদের এবং অন্যান্য কট্টরপন্থী মতাদর্শের সংস্পর্শে আসেন। 1979 সাল ওসামার জীবনের মোড় ঘুরিয়ে দেয়া বছর। একদিকে ইরানে ইসলামী বিপ্লব, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন, যা বর্তমানে রাশিয়া নামে পরিচিত, তারা আফগানিস্তান দখল করে নেয়। মুসলিম বিশ্বের কাছে এটি ছিল এক বড় আঘাত। বিশ্ববিদ্যালয় শেষ করে ওসামা বিন লাদেন সিদ্ধান্ত নিলেন তিনি তার অর্থ এবং জীবন উৎসর্গ করবেন আফগান মুজাহিদদের জন্য। তিনি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে চলে যান। শুরুতে তিনি সরাসরি যুদ্ধ করেননি। তিনি তার পারিবারিক নির্মাণ ব্যবসার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মুজাহিদদের জন্য রাস্তা, বাংকার এবং গুদাম তৈরি করে দিতেন। তিনি আরব বিশ্ব থেকে টাকা, অস্ত্র এবং যোদ্ধাদের আফগানিস্তানে নিয়ে আসার ব্যবস্থা করেন। এই সময়ে তিনি তার মেন্টর আবদুল্লাহ আজমের সাথে মিলে মাকতাব আল খিদমাত গঠন করেন। এটি ছিল একটি লজিস্টিক সাপোর্ট নেটওয়ার্ক। ওসামা বিন লাদেন আফগানিস্তানে সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আরব যুবকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান। তাকে দেখা হতো একজন যুদ্ধনায়ক হিসেবে। 1988 সাল সোভিয়েত বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। যুদ্ধ প্রায় শেষের পথে, কিন্তু ওসামা বিন লাদেনের মাথায় ছিল তখন অন্য চিন্তা। তিনি চাইলেন এমন একটি সংগঠন তৈরি করতে যা শুধু আফগানিস্তানে নয়, সারা বিশ্বে জিহাদ পরিচালনা করবে। এভাবেই জন্ম হলো আল কায়দার। আরবিতে আল কায়দা শব্দের অর্থ হলো ঘাঁটি। ওসামা চাইলেন এই সংগঠনটি হবে বিশ্বব্যাপী ইসলামী খেলাফত প্রতিষ্ঠার একটি প্ল্যাটফর্ম। 1990 সালে ইরাকের সাদ্দাম হোসেন কুয়েত দখল করেন। সৌদি আরবও আক্রমণের ভয়ে ছিল।
ওসামা বিন লাদেন সৌদি রাজ পরিবারকে প্রস্তাব দেন তিনি তার মুজাহিদ বাহিনী দিয়ে সৌদি আরবকে রক্ষা করবেন, কিন্তু সৌদি বাদশাহ তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চান। পবিত্র মক্কা ও মদিনার দেশ সৌদি আরবে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি ওসামা মেনে নিতে পারেননি। তিনি প্রকাশ্যে সৌদি রাজ পরিবারের সমালোচনা শুরু করেন। 1994 সালে সৌদি আরব তার নাগরিকত্ব বাতিল করে। সুদানে বসে তিনি আল কায়দাকে শক্তিশালী করতে থাকেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে 1996 সালে সুদান সরকারও তাকে দেশ ছাড়তে বাধ্য করে। 1996 সালে ওসামা বিন লাদেন আবার আফগানিস্তানে ফিরে আসেন। তখন সেখানে তালিবানদের উত্থান ঘটছে। আফগানিস্তানের দুর্গম পাহাড়ে বসে তিনি দুটি বিখ্যাত ফতোয়া জারি করেন, একটি 1996 সালে, অন্যটি 1999 সালে। তার বার্তা ছিল পরিষ্কার: মার্কিন সামরিক বাহিনী ও জনগণকে হত্যা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব, যতক্ষণ না তারা মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহার করে এবং ইসরায়েলকে সাহায্য করা বন্ধ করে। 1998 সাল কেনিয়া এবং তানজানিয়ায় মার্কিন দূতাবাসে ভয়াবহ বোমা হামলা হয়, শত শত মানুষ নিহত হয়। এর পিছনে হাত ছিল আল কায়দার। FBI তাকে 10 মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে এবং তার মাথার দাম ঘোষণা করে। 2001 সালের 11 সেপ্টেম্বর মঙ্গলবারের সকাল আল কায়দার 19 জন ছিনতাইকারী 4টি যাত্রীবাহী বিমান ছিনতাই করে। 2টি বিমান আঘাত হানে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, একটি পেন্টাগনে এবং চতুর্থটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। এই হামলায় প্রায় 3000 মানুষ নিহত হয়, $10 বিলিয়ন সম্পদ ধ্বংস হয়। এই ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন ওসামা বিন লাদেন। যদিও প্রথমে তিনি দায় স্বীকার করেননি, পরে তিনি এর দায় স্বীকার করেন। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে, তালিবান সরকার ক্ষমতাচ্যুত হয়, কিন্তু ওসামা বিন লাদেন তিনি তোরা বোরা পাহাড়ের গুহা দিয়ে পালিয়ে যান। CIA-এর প্রাক্তন কর্মকর্তা জর্জ কিরিয়াকুর মতে, ওসামা বিন লাদেন তোরা বোরা থেকে নারীর বেশে পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন। তখন তিনি লুকিয়েছিলেন পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে, পাকিস্তানি মিলিটারি একাডেমির মাত্র 1002 ফুট দূরে। 2005 সালে নির্মিত এই বাড়িটি ছিল দুর্গের মতো। এখানে ওসামা তার কনিষ্ঠ স্ত্রী আমাল আস সাহাদ এবং সন্তানদের নিয়ে বসবাস করতেন। 2011 সালের মে মাসের 1 তারিখ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্দেশ দেন তাদের লক্ষ্য ছিল অ্যাবোটাবাদের সেই বাড়ি। রাত 1টার সময় কমান্ডোরা রশি দিয়ে বাড়ির মধ্যে নামে। অভিযানের শুরুতেই একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে বাড়ির উঠোনে আছড়ে পড়ে, কিন্তু কমান্ডোরা থামেননি। শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। লাদেনের দেহরক্ষী এবং এক ছেলে খালিদ নিহত হন। কমান্ডোরা 3 তলায় উঠে যান। সেখানে একটি রুমে ওসামা বিন লাদেন পাওয়া যায়। মার্কিন সিল টিমের গুলিতে ওসামা বিন লাদেন নিহত হন, প্রথমে আফগানিস্তান এবং পরে মার্কিন জাহাজ USS কার্ল ভিনসনে নিয়ে যাওয়া হয়। DNA টেস্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করার পর ইসলামিক রীতি মেনে তার মৃতদেহ আরব সাগরে ফেলে দেওয়া হয়। এই সিদ্ধান্ত। ওসামা বিন লাদেনের ব্যক্তিগত জীবনের ঘটনা ছিল অনেক। 17 বছর বয়সে তিনি প্রথম বিয়ে করেন নাজওয়া গানিমকে। তার মোট স্ত্রীর সংখ্যা ছিল 5 থেকে 6 জন। তার প্রায় 20 থেকে 26 জন সন্তান ছিল। তার স্ত্রীদের মধ্যে আমাল আস সাহাদ ছিলেন সবচেয়ে ঘনিষ্ঠ, যিনি অভিযানের সময় তার সাথী ছিলেন এবং পায়ে গুলিবিদ্ধ হন। ওসামা একজন কঠোর বাবা হলেও তার দেহরক্ষী নাসের আল বাহরির মতে তিনি সন্তানদের নিয়ে মরুভূমিতে আনন্দ করতেন এবং তিনি ছিলেন বেশ মিশুকে। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল কায়দার নেতৃত্ব দেন তার ডেপুটি আইমান আল জাওয়াহিরি। বর্তমানে ধারণা করা হয় সাইফ আল আদেল দলটির ডি ফ্যাক্টো লিডার। ওসামা বিন লাদেন মারা গেছেন 1 দশকের বেশি সময় আগে, কিন্তু তার রেখে যাওয়া মতাদর্শ এবং সন্ত্রাসবাদ আজও বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পশ্চিমা বিশ্বে তিনি একজন ঘৃণিত গণহত্যাকারী, কিন্তু কিছু কট্টরপন্থীর কাছে তিনি আজও বিপ্লবের প্রতীক। ইতিহাস তাকে মনে রাখবে ধ্বংস এবং মৃত্যুর সমার্থক হিসেবে।